আমি খুব দ্রুত পঞ্চম অধ্যায়টা একটু দেখাই দিই। ভাইয়া পঞ্চম অধ্যায়ের প্রথমেই এটা পড়াতে 20-25 মিনিট লাগবে, শেষ হয়ে যাবে। এমসিকিউ, এটারও কিন্তু রিটেন আমরা কথা বলেছি, খুবই চমৎকারভাবে কথা বলেছি, তুমি ক্লাস করলে দেখবা। দেখো, প্রথম কথা, মানুষের শ্বসনতন্ত্রের এই নাসারন্ধ্র থেকে শুরু করে অ্যালভিওলাস পর্যন্ত এই পুরো রাস্তাকে 3 ভাগে ভাগ করছে। তুমি মাঝের ভাগটা পড়বা। প্রথম ভাগটাকে বলছে ঊর্ধ্ব শ্বসননালী, অর্থাৎ যেখানে বায়ু গ্রহণ এবং ত্যাগ হয়। মাঝেরটাকে বলছে নিম্ন শ্বসননালী। তো নিম্ন মানে কিন্তু ভাইব না যে এটা সবার শেষে বাবু, নিম্ন শ্বসননালী মানে মাঝেরটা, যেখানে বায়ু পরিবহন হয়। আর সবার শেষে এই ফুসফুসের ভেতরে যে জায়গায় গ্যাস বিনিময় হয় তাকে বলে শ্বসন অঞ্চল। তার মানে এই 1, 2, 3, 4, 5 এই 5টা জায়গায় গ্যাস বিনিময় হয়। আমরা সবসময় ভাবি গ্যাস বিনিময় মনে হয় শুধুমাত্র অ্যালভিওলাসে হয়, এটা একদম মিথ্যা কথা, তোমরা ভুল জানো। অ্যালভিওলাস গ্যাস বিনিময়ের প্রধান স্থান, কিন্তু পরীক্ষার অপশনে যদি অ্যালভিওলাস না থাকে এবং যদি বলে কোথায় গ্যাস বিনিময় হয়, তাহলে এই 4টার যা থাকবে তাই আনসার। অ্যালভিওলার নালী থাকলে এটা আনসার, থলি থাকলে সেটা আনসার, শ্বসন ব্রঙ্কিয়াল থাকলে সেটা আনসার। সো এরা সবাই যেহেতু গ্যাস বিনিময় করে, তাই এই অঞ্চলটাকে বলে শ্বসন অঞ্চল, এখানেই শ্বসনটা ঘটে। বুঝছো? এটা কিন্তু ভুল করো না। তো আমি তোমাদেরকে যেটা বলতে চাই সেটা হলো নিম্ন শ্বসন নালীর মধ্যে 3টা আছে। একটা শ্বাসনালী, এই শ্বাসনালী 2 ভাগে ভাগ হয়ে যায়, এটাকে বলে ব্রঙ্কাস, প্রাইমারি ব্রঙ্কাস। তাহলে শ্বাসনালী বা ট্রাকিয়ার দ্বিবিভাজনে তৈরি হয় কি? প্রাইমারি ব্রঙ্কাস। এবং এই প্রাইমারি ব্রঙ্কাসটাই একটা ছিদ্র যার নাম হাইলাম, সেটা দিয়ে ফুসফুসে প্রবেশ করে। প্রথমে লোবে প্রবেশ করে, তার নাম হয় লোবার ব্রঙ্কাস। লোব থেকে সেগমেন্টে প্রবেশ করে, সেগমেন্টাল ব্রঙ্কাস। তাহলে প্রাইমারি ব্রঙ্কাস হাইলাম দিয়ে ঢোকে, সেকেন্ডারিটা লোবে যায়, তাই সেকেন্ডারির অপর নাম লোবার। আর টার্সিয়ারি এর পরে সেটা সেগমেন্টে যায়, এর অপর নাম সেগমেন্টাল ব্রঙ্কাস। দ্যাটস ইট। এবং ব্রঙ্কাসের ছোট হলো ব্রঙ্কিওল। এখন এই ব্রঙ্কিওল 2টা সবার মনে হতে পারে প্রান্তীয়টাই মনে হয় সবার শেষে। না ভাই, তুমি ভুল ভাবছো, কারণ শেষে তো শ্বসন অঞ্চল, তাহলে শ্বসন ব্রঙ্কিওল দিয়েই শ্বসন অঞ্চল শুরু। তাহলে মনে রাখো, ব্রঙ্কিওলের মধ্যে প্রান্তীয়টা হচ্ছে উপরে। তাহলে নিম্ন শ্বসননালীর মধ্যে শ্বাসনালী আছে, ব্রঙ্কাস আছে, প্রান্তীয় ব্রঙ্কিওল আছে। তোমার যদি এই 3টা মনে থাকে, তাহলে শ্বাসনালীর উপরে যা আছে এটা ঊর্ধ্ব, আর প্রান্তীয় ব্রঙ্কিওলের পরে যা আছে একদম বিশেষ করে দেখো সবগুলো এ এ এ এ। এই যে শ্বসন ব্রঙ্কিওলের পরে এ এ এ এ, আগে নালী, তারপর থলি, তারপর তো সেই অ্যালভিওলাস। আগে নালী, তারপর অ্যাট্রিয়াম, থলি, অ্যালভিওলাস, 4টা এ আছে। ক্লিয়ার? এই সিকোয়েন্স কিন্তু পরীক্ষা দেয় ভাইয়া, কার পরে কি, কার পরে কি, কার পরে কি। ওকে ওকে, আচ্ছা। এখন আসো, এখন আসো, এই যে যতগুলো অংশ এর মধ্যে পরীক্ষায় আসতে পারে, শব্দ উৎপন্ন করে কে? ল্যারিংস, কারণ তার বাংলাটাই হলো স্বরযন্ত্র। আর একটা জিনিস আমরা জানি, অলফ্যাকশন মানে কি? ঘ্রাণ। সো আমার নাক তো ঘ্রাণ নেয়, তাহলে অলফ্যাক্টরি কোষ থাকে কোথায়? নাসা গহ্বরে। এই 2টা মনে রাখবা। পাশাপাশি স্বরযন্ত্রের অংশ, এই স্বরযন্ত্রে 3টা গুরুত্বপূর্ণ জিনিস থাকে। স্বরযন্ত্রের সামনে থাকে থাইরয়েড তরুণাস্থি। তাহলে থাইরয়েড গ্রন্থি না, থাইরয়েড তরুণাস্থি, যেটা সবচেয়ে বড়, এটাকে অ্যাডামস অ্যাপেল বলে, এটা স্বরযন্ত্রের অংশ। এখানে থাকে এপিগ্লটিস, এপি মানে উপরে, গ্লটিস হচ্ছে একটা ছিদ্র, তাহলে এই ছিদ্রের উপরে থাকে। তাহলে এর কাজ কি? এর কাজ কি? খাদ্য গলাধকরণের সময় যাতে খাবার স্বরযন্ত্রে না প্রবেশ করে। আর স্বররজ্জু বা ভোকাল কর্ড 6টা, নামই তো ভোকাল, সো এর কাজ হচ্ছে স্বর তৈরি করা। এইটুকু কথা জীবনেও ভুলবা না, মারাত্মক ইম্পর্টেন্ট। এবার আসো, শ্বাসনালী এই যে 2 ভাগে ভাগ হয়, যে জায়গায় 2 ভাগে ভাগ হলো, এই বরাবর যদি আমি পেছনে যাই, তাহলে আমি যে কশেরুকা পাবো সেটা হলো 5 নাম্বার বক্ষদেশীয় কশেরুকা। এর দৈর্ঘ্য প্রস্থ জানতে পারো, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই শ্বাসনালী যাতে না চুপসায়, এখানে সি আকৃতির অর্ধবলয় 15 থেকে 20টি তরুণাস্থি আছে। এইটা মারাত্মক ইম্পর্টেন্ট। আর আমরা যখন ধুলাবালি আমার শ্বাসনালীতে ঢুকবে, এর ভেতরের প্রাচীরে সিলিয়া আছে, যেগুলো কাশির উদ্রেক করে এগুলোকে বের করে দিবে। তাহলে এর অন্তঃপ্রাচীর এখানে বহি দিয়ে দিবে, সিলিয়া থাকে। এইবার আসো, এই যে ব্রঙ্কাস কি দিয়ে প্রবেশ করে? হাইলাম দিয়ে, এটা আমরা জানি। তাহলে হাইলাম দিয়ে কি কি প্রবেশ করে? ব্রঙ্কাস, সাথে ধমনী। ভালো জিনিস সবসময় প্রবেশ করে, খারাপ জিনিস বের হয়। শিরা খারাপ রক্ত নিয়ে বের হবে, লসিকা নালী বের হয়। এইবার আসো, ব্রঙ্কাস 2 প্রকার, ডান ও বাম। যেটা ডানে গেল ডান ব্রঙ্কাস, এগুলো নিয়ে পড়ার দরকার নেই, জানতে পারো। ট্রাকিয়ায় যেমন বলয় আছে, ব্রঙ্কাসেও এরকম বলয় আছে, কিন্তু ব্রঙ্কিওলে এরকম বলয় বা তরুণাস্থি নাই। এই ব্যাপারটা মাথায় রাখতে পারো।
তোমার পরীক্ষায় সবচেয়ে বেশি আসবে ফুসফুস থেকে আর অ্যালভিওলাস থেকে। এই চ্যাপ্টারে এ যাবৎকালে সবচেয়ে বেশি এমসিকিউ এসেছে ফুসফুস এবং অ্যালভিওলাস থেকে। চলো আমরা শেষ করে ফেলি। তো ফুসফুস মানুষের দুইটা, রাইট? মানুষের ফুসফুস তো দুইটা, আমরা সবাই জানি। তো মনে রাখবা এই ডান পাশটা একটু বড়, 3 2 10 8 625 565, একদম ধুমায় 3 2 10 8 625 565। মানে যদি বলে লোব বা খণ্ড কয়টা, 3টা, বামের 2। তাহলে যদি বলে মোট খণ্ড কয়টা বা লোব কয়টা, 5। যদি বলে সেগমেন্ট বা লোবের ছোট লোবিউল, যদিও আজমল স্যারে কোথাও বলা আছে লোবিউল অনেক, কিন্তু মাজেদা ম্যামে কিন্তু লোবিউলও বলা আছে 10টা। তাহলে সেগমেন্ট মানেই ভাবো লোবিউল, কারণ লোবের ছোট লোবিউল 10 8, তাহলে মোট কয়টা, 18টা। এবং ওজন কত এটার বেশি, 625 565। এখন এখন আমরা সবাই জানি যে ফুসফুসের আবরণ প্লিউরা, হৃৎপিণ্ডের মতো এরও দুইটা স্তর, বাইরে প্যারাইটাল, ভিতরে ভিসেরাল। তাহলে এই দুই স্তরের মাঝে যে ফ্লুইড থাকে সেটা সেরাস ফ্লুইড। পরীক্ষা আসবে সেরাস ফ্লুইড কাকে রক্ষা করে, ফুসফুসকে। সেরাস ফ্লুইড কই থাকে, ফুসফুসে থাকে। এবার এই জায়গায় একটা ভুল করে দিয়েছে, এই ছবিটার দিকে তাকাও। এই ছবিটা একটা গাইড থেকে নেওয়া, এখানে উত্তর ভুল আছে, কুমিল্লা বোর্ড 2015-তে আসছিল। দেখো তোমরা বুঝতেই পারছো, এখানে এ হচ্ছে অ্যালভিওলাস, এ হচ্ছে অ্যালভিওলাস। তো বলা হয়েছে এ চিহ্নিত অংশের আবরণের নাম কি? ভাইয়া অ্যালভিওলাসের আবরণ কি কখনো প্লুরা হয়? প্লুরা তো ফুসফুসের আবরণ। মনে রাখবা একটা ফুসফুসে যে অনেকগুলো অ্যালভিওলাস থাকে, এই অ্যালভিওলাসগুলো পরস্পর পৃথক থাকে যে পর্দা দিয়ে, তাকে বলে ট্রাবেকুলি, তাকে বলে ট্রাবেকিউলি। এটার আনসার কিন্তু হবে ট্রাবেকিউলি, এটা ভুল আছে। আর একটা জিনিস মাথায় রাখবা, এটা ট্রাকিয়া, তাহলে এটা এখানে যদি বলে উদ্দীপকের এ কি, তাহলে ব্রঙ্কাস। কিন্তু এই যে বায়ুথলির পাশে যদি কোনো নালীতে টান দেয়, তাহলে 100% সেটা হবে ব্রঙ্কিওল, সেটা হবে ব্রঙ্কিওল, ভুলবা না। এই যে ছবি দেখো, অ্যালভিওলাসের পাশে যদি এরকম টান দেয়, তাহলে এটা 100% কি হবে, ব্রঙ্কিওল, ব্রঙ্কিওল, ভুলবা না। ওকে, আচ্ছা, তাহলে ট্রাবেকুলি নামক পর্দা দ্বারা অ্যালভিওলাস পৃথক থাকে। তো চলো আমরা অ্যালভিওলাস নিয়ে পড়াশোনা করি। অ্যালভিওলাসের এই কথাটা একদম ক্রিম, পুরো অ্যালভিওলাস থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। দেখো, তাহলে অ্যালভিওলাস হচ্ছে একক, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই অ্যালভিওলাস দিয়ে যাতে গ্যাস ইজিলি বিনিময় করতে পারে, তাই এর প্রাচীরটা পাতলা। পাতলা মানে স্কোয়ামাস, তারই বাংলা কিন্তু আইসাকার। এই মাছের তো আইস আছে, স্কোয়ামাস মানে আইসাকার। এবং এটা যাতে সংকোচন প্রসারণ হতে পারে, তাহলে অবশ্যই সেখানে ইলাস্টিন তন্তু তো আছেই। অনেকেই ভাবে কোলাজেন মনে হয় নাই, কোলাজেনও আছে দৃঢ়তা দেওয়ার জন্য, কিন্তু সংকোচন প্রসারণ হয়, ইলাস্টিনও আছে। এবং মারাত্মক ইম্পর্টেন্ট, এখানে গ্যাস বিনিময় হয়। কথাটা এভাবে আসতে পারে, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বিনিময় হয় কোথায়, অ্যালভিওলাসে। কার কয়টা সংখ্যা দেখে নিবা। এই অ্যালভিওলাসের প্রাচীরে 5 ধরনের কোষ আছে, আলিম স্যার বলছে। টাইপ 1, টাইপ 2, টাইপ 1 টাইপ 2, লোহিত কণিকা, শ্বেতকণিকা আর অ্যান্ডোথেলিয়াল। এর মধ্যে এই ম্যাক্রোফেজটাই তো জীবাণু ধ্বংস করে। এই কোষগুলোকে একটু ভিন্ন নামে এখানে লেখা আছে, দেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে অ্যালভিওলাসের মধ্যে টাইপ 1 এবং টাইপ 2 কোষ আছে, এই টাইপ 2, এই 2 থেকেই ক্ষরণ হয় সারফেক্ট্যান্ট। বলো কি ক্ষরণ হয়, সারফেক্ট্যান্ট, নিচে লেখা আছে। আর টাইপ 1 কোষ, টাইপ 1 কোষ দিয়েই হয় গ্যাস বিনিময়, ভুলবা না। তাহলে যদি বলে অ্যালভিওলাসের কোন কোষ দিয়ে গ্যাস বিনিময় হয়, টাইপ 1, নাম্বার 1, অ্যালভিওলাসের মেইন কাজ কি, 1 নাম্বার কাজ কি, গ্যাস বিনিময়। টাইপ 1 কোষ দিয়ে গ্যাস বিনিময় হয়। আর টাইপ 2 সে সারফেক্ট্যান্ট ক্ষরণ করে, টন্ট, সারফেক্ট্যান্ট। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যালভিওলাসের প্রাচীরের সেপ্টাল কোষ, এরই অপর নাম টাইপ 2 কোষ, কারণ এটা সেপ্টা, পর্দায় থাকে। তাহলে পরীক্ষার প্রশ্ন আসবে, সেপ্টাল কোষ কই থাকে, অ্যালভিওলাসে। টাইপ 2 কোষ কই থাকে, অ্যালভিওলাসে। সেখান থেকে কি ক্ষরণ হয়, সারফেক্ট্যান্ট। এই সারফেক্ট্যান্ট আবার কি, ফসফোলিপিড। পরীক্ষা আসবে ফসফোলিপিড কোত্থেকে ক্ষরিত হয়, সেপ্টাল কোষ। এই সারফেক্ট্যান্ট নাম থেকেই মনে হচ্ছে সারফেক্সেল, ডিটারজেন্টের মতো পদার্থ ক্ষরিত হয় কোত্থেকে, টাইপ 2 বা সেপ্টাল কোষ বা অ্যালভিওলাস থেকে। ভুল করবা না, করবা না, করবা না। আজমল স্যার বলছে 23 সপ্তাহে এটা প্রথম ক্ষরণ হয়, আলিম স্যার বলছে 5 মাস বয়সে। যদিও 5 মাস আর 23 সপ্তাহ তোমার মতে মিলতেছে না, কিছু করার নাই, বইয়ে যা আছে, মাস আসলে 5 মাস দিব, না আসলে 23 সপ্তাহ। তো 23 সপ্তাহে এটা ক্ষরণ হয়। এর নাম কেন সারফেক্ট্যান্ট, বিকজ সে সারফেস টেনশন কমিয়ে দেয়। সারফেস টেনশন কমে গেলে পৃষ্ঠতল বেড়ে যাবে, খুব ইজিলি সংকোচন প্রসারণ করতে পারবে। তাহলে মনে রাখবা সারফেক্ট্যান্টের 3টা কাজ, সে সারফেস টেনশন কমায়। সারফেস টেনশন কমলে ফুসফুসটা চুপসে যাওয়ার, অ্যালভিওলাসটা চুপসে যাওয়ার হাত থেকে রক্ষা পায়।
এর ফলে গ্যাসীয় বিনিময় সহজ হয়। আর যেহেতু এটা ডিটারজেন্টের মতো, ডিটারজেন্ট যেমন ময়লা পরিষ্কার করে, তাহলে আগত জীবাণু ধ্বংস করে কে? সারফেক্ট্যান্ট। তাহলে যদি বলে অ্যালভিওলাসে আগত জীবাণু ধ্বংস করে কে? সারফেক্ট্যান্ট, সাথে আবার ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজের কাজই তো ঢিসুম ঢিসুম, রাইট? সো দুটোই হচ্ছে আনসার। যেহেতু এটা 23 সপ্তাহে প্রথম ক্ষরণ হয়, তাহলে কোনো বাচ্চা যদি 24 সপ্তাহের আগে দুনিয়ায় আসে, তাহলে সে কি আর বাঁচবে? কারণ তার তো ফুসফুসই কাজ করবে না। এই জন্য 24 সপ্তাহের আগে মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী বলে গণ্য করা হয় না। সো ভাই, এই অ্যালভিওলাস আর সারফেক্ট্যান্ট হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট। এখন আসো, শ্বসনের দুইটা পার্ট, বহিঃশ্বসন আর অন্তঃশ্বসন, এই দুইটার মধ্যে আসলে মেইন ডিফারেন্সটা কি? এই যে আমি প্রশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ছাড়ছি, এটা বহিঃশ্বসন। এই যে প্রশ্বাসের ফলে অক্সিজেন নিলাম, এই অক্সিজেন যখন রক্তে যাবে, রক্তে যাওয়ার পর সে কী হবে? পরিবহন, তারপর কোষে গিয়ে শক্তি উৎপাদন, আবার কার্বন ডাইঅক্সাইড পরিবহন। এই রক্ত এবং কোষে যা ঘটবে সেটা হলো অন্তঃশ্বসন। এই কনসেপ্টটুকু যদি তোমার থাকে, তোমার এই পার্থক্য ভুল হবে না। এটা মেডিকেলও আসছিল, বারবার বোর্ডে আসে, খেয়াল করো। তাহলে বহিঃশ্বসন আর অন্তঃশ্বসনের মধ্যে বিক্রিয়া কোথায় হবে? অন্তঃশ্বসনে। সো এটা একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, কারণ অক্সিজেন রক্তে যাওয়ার পর অক্সিহিমোগ্লোবিন একটা রিয়াকশন হবে। যেখানে বিক্রিয়া হবে সেখানে অবশ্যই এনজাইম লাগবে, তাহলে এখানে এনজাইম লাগবে। এবং এটা ঘটছে কোথায়? রক্তে এবং কোষে। আর কোষে ঘটলে কি তৈরি হচ্ছে? শক্তি উৎপন্ন হচ্ছে। আর কোষের সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস, মাইটোকন্ড্রিয়া কি হয় জানো? সাথে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড পরিবহন হবে। জাস্ট অপোজিটটাই হলো বহিঃশ্বসন। এখন বহিঃশ্বসনের যে প্রশ্বাস এবং নিঃশ্বাস, এই প্রশ্বাসের সময় দুইটা ঘটনা ঘটে। ডায়াফ্রাম, যেটা বক্ষ গহ্বর উদর গহ্বরকে আলাদা করেছে, এই ডায়াফ্রামটা নিচে নামে, ফলে লম্বালম্বি দৈর্ঘ্য বাড়ে। আর এই যে স্টারনাম আর পরশুকার যে শ্যাফট দেহ, তারা এরকম উপরে ওঠে, ফলে আড়াআড়ি সামনে পেছনে ব্যাস বাড়ে। আসলে প্রশ্বাস মানে বুকের ভেতরের আয়তন বাড়াইতে হবে, ফলে চাপ কমবে, বাতাসের চাপ বেশি হবে, সেটা ভেতরে ঢুকবে, প্রশ্বাস নিব। তাহলে প্রশ্বাস থেকে যে সকল প্রশ্নগুলো আসে, প্রশ্বাসে ভূমিকা রাখে কে? ডায়াফ্রাম ভাইয়া নিচে নামবে, পরশুকার শ্যাফট আর স্টারনাম উপরে উঠবে। ডায়াফ্রাম নিচে নামলে লম্বালম্বি বৃদ্ধি হবে, আর এর ফলে বাকি বৃদ্ধি হবে। এখন ডায়াফ্রাম নিচে নামায় ডায়াফ্রাম পেশির সংকোচনে, আর পরশুকা স্টারনাম উপরে ওঠে ইন্টারকোস্টাল পেশির সংকোচনে। এখন সেটা হচ্ছে বহিস্থ, মনে রাখতে পারলে ভালো। তাহলে যদি প্রশ্বাসে হেল্প করে কোন পেশি? ডায়াফ্রাম পেশি, ইন্টারকোস্টাল পেশি, ডায়াফ্রাম পেশি, ইন্টারকোস্টাল পেশি। ওকে, ডায়াফ্রাম দ্বারা পৃথক থাকে। এই দুইটা তো মারাত্মক ইম্পর্টেন্ট। বাচ্চাদের বেলায় একটু শ্বাস প্রশ্বাস দ্বিগুণ হয়ে যাবে, আমাদের 18 বার, 16 থেকে ওদের 40 বার। আলিম স্যার এই 4টা কথা আছে, একটু হালকা বলি। এই যে আমি একবার শ্বাস নিলাম 500, ছাড়লাম 500, এটাকে বলে টাইডাল ভলিউম। যতটুকু নেব, যতটুকু ছাড়বো, এটাই হলো টাইডাল। এই যে আমি ছাড়লাম 500, ছাড়ার পরও আমার 1500 এখনো আছে ফুসফুসে, এই রেসিডিউ মানে অবশিষ্ট, এটাকে বলে রেসিডিউল ভলিউম। তাহলে আমি যতটুকু নিলাম সেটা টাইডাল 500, যতটুকু ছাড়লাম সেটাও টাইডাল 500, ছাড়ার পরেও অবশিষ্ট হলো রেসিডুয়াল 1500। এখন আমি এই যে নিচ্ছি 500, কিন্তু আমি যদি নিতেই থাকি, তাহলে কতক্ষণ, মানে কতটুকু নিতে পারবো? 4500। এটাই আমার ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি। তাহলে 3 গুণ করে, 500 গুণন 3, 1500 গুণন 3, 4500। তাহলে টাইডাল 500, রেসিডুয়াল 1500, ভাইটাল ক্যাপাসিটি, ক্ষমতা 4500। কিন্তু যদি আমি দৌড়বিদ হই, পরিশ্রমী হই, তাহলে আমার এই ক্যাপাসিটিটা আরও বেড়ে যাবে 6000, আরও বেড়ে যাবে 6000। প্রশ্বাস নিঃশ্বাস বায়ুতে কোনটার পরিমাণ কত মনে রাখার ট্রিক আছে, সেটা নিয়ে আর এখন কথা বলছি না। চলে আসো, মানুষের শ্বাসকেন্দ্র 4টা, পঞ্চে 2টা, মেডুলায় 2টা। এই মেডুলার মধ্যেই আছে প্রশ্বাস নিঃশ্বাস কেন্দ্র, আর প্রশ্বাস নিঃশ্বাসই হলো ছন্দ। তাহলে যদি বলে শ্বসনের মৌলিক ছন্দ নিয়ন্ত্রণ করে কে? উত্তর হবে মেডুলা। আর পঞ্চের মধ্যে ন আর স আছে, এর মধ্যে যে 2টা কেন্দ্র তাদের নামের মধ্যে ন আর স আছে। এর মধ্যে যে কেন্দ্রটার নাম শুরুই হয়েছে নি দিয়ে, ওই মামা নিঃশ্বাস করে, বাকি মামা প্রশ্বাস করে, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। তাহলে শ্বাসকেন্দ্র 4টা, পঞ্চে 2টা, মেডুলায় 2টা। প্রশ্বাস নিঃশ্বাস কেন্দ্র কোথায়? মেডুলায়। এবং প্রশ্বাস নিঃশ্বাস যেহেতু ছন্দ, তাহলে মৌলিক ছন্দ নিয়ন্ত্রণ করে কে? মেডুলা। পঞ্চের কেন্দ্রগুলোতে ন স আছে, যেটা নি দিয়ে শুরু সে নিঃশ্বাস করবে, যেটা নি দিয়ে শুরু না সেটা প্রশ্বাস করবে, দ্যাটস ইট। এখন এই 2টা লাইন আগের আজমল স্যারের বইয়ে ছিল, এখন নাই, এটা নিয়ে আর আমি কথা বলছি না। এখন বলছে কোন কোন আয়ন শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে? 3টা আয়ন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন। এদের মধ্যে হাইড্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড সেম, কেন? কারণ কার্বন ডাইঅক্সাইড পানির সাথে মিলে অ্যাসিড করে, আর অ্যাসিড মানে হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে যাবে। তাহলে হাইড্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড আয়ন যদি কোনো কারণে বেড়ে যায়,
তাহলে শ্বাসক্রিয়ার হার বেড়ে যাবে। তুমি বলো এই রুমের মধ্যে যদি কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, তুমি বেশি বেশি অক্সিজেন নেওয়ার ট্রাই করবা, তাহলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়া মানে হাইড্রোজেন বেড়ে যাওয়া। তাহলে কোন জিনিসটা বেড়ে গেলে শ্বাসক্রিয়ার হার বেড়ে যায়? কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন। তাহলে কোনটা কমে গেলে শ্বাসক্রিয়ার হার বেড়ে যায়? অক্সিজেন। কারণ এই রুমে যদি অক্সিজেন কমে যায়, তুমি বেশি বেশি অক্সিজেন নিতে চাইবা। তাহলে কোন তিনটা আয়ন, মানে কোন তিনটা রাসায়নিক পদার্থ শ্বসন কন্ট্রোল করে? এই তিনটা। ভুইল না, ভুইল না, ভুইল না। এইবার আসো, হাঁচি আমরা দিই নাকে, আর নাকের মধ্যে যে স্নায়ু সেটা অলফ্যাক্টরি। তাহলে হাঁচি প্রতিবর্তটা কোন স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়? অলফ্যাক্টরি। এবার আসো, গতে গ্যাগ, গতে গলাধকরণ, গতে গ্লোসোফেরেঞ্জিয়াল, গতে গলবিল। তাহলে গ্যাগ প্রতিবর্ত হয় কোথায়? গলবিলে। কোন স্নায়ু? গ্লোসোফেরেঞ্জিয়াল। আর বাকি দুইটা ভ্যাগাস, বাকি দুইটা ভ্যাগাস। তাহলে যদি বলে যে শ্বসনের যে বিভিন্ন প্রতিবর্ত এগুলোতে হেল্প করে কে? তাহলে হাঁচি, নাক অলফ্যাক্টরি, গতে গ্যাগ, গতে গলবিল, গতে গ্লোসোফেরেঞ্জিয়াল, বাকি দুইটা ভ্যাগাস, বাকি দুইটা ভ্যাগাস। আচ্ছা, এইখানে একটা কথা বলছে, এটাকে যদি আমি ছবি এঁকে আমি রিটেনের জন্য পড়াইছিলাম, আরেকবার দেখা দিই। এটা অ্যালভিওলাস, এটা হচ্ছে কৌশিক জালিকা। এটা অ্যালভিওলাস, এটা কৌশিক জালিকা। তো অ্যালভিওলাসে অক্সিজেন বেশি, কার্বন ডাইঅক্সাইড কম, আর কৌশিক জালিকায় অক্সিজেন কম, কার্বন ডাইঅক্সাইড বেশি। মনে রাখবা যেটা কম সেটা 40। অ্যালভিওলাসে কার্বন ডাইঅক্সাইড কম, তাহলে এটা 40। এখানে অক্সিজেন কম, অক্সিজেনের হচ্ছে 40। বুঝতে পারছো? এখন এইখানে কার্বন ডাইঅক্সাইড বেশি, 40-এর চেয়ে অবশ্যই বেশি, 6 বেশি, 46। আর এখানে ভাই অনেক বেশি, 104। এই তো, অর্থাৎ অ্যালভিওলাসে অক্সিজেনের চাপ 104, কিন্তু কার্বন ডাইঅক্সাইডের চাপ হচ্ছে 40। আবার কৌশিক জালিকায় অক্সিজেনের চাপ 40, কার্বন ডাইঅক্সাইডের চাপ 46। এই ব্যাপারটাই এখানে দেওয়া আছে। এটা রিটেনের জন্য বলছিলাম, এটা লিখতে হবে। শ্বাসরঞ্জক পৃথিবীতে 4 ধরনের। হিমোগ্লোবিন তো আমাদের থাকে লাল, সায়ানো মানে নীল, সায়ানিন নীল, নীল। সায়ানিন কার থাকে? যাদের মুক্ত সংবহন, সবচেয়ে বড় পর্ব, দ্বিতীয় বড় পর্ব, এদের থাকে হিমোসায়ানিন। আচ্ছা, ক্লোরোক্লোরিন, ক্লোরো মানে সবুজ, এটা নবুজ হয়ে গেছে, এটা হবে সবুজ। তাহলে বাকি যে এই ক্লোরোক্লোরিন থাকে কিট, মনে রাখো ক্লোরো কিট, ক্লোরো থাকে কিট, এটা আলিম স্যারের পড়া এই এক্সাম্পলগুলো। আর বাকি যে হিম এরিথ্রিন, নামে যদিও এরিথ্রো আছে, এটা লাল না, বাট লাল টাইপের, গোলাপি বেগুনি, এটা থাকে বাদ বাকি। ওকে, এই যে গ্যাস পরিবহন আমাদের এটা দিয়েই শেষ হবে। এরপর হচ্ছে রোগ বালাই। ওকে ওকে, গ্যাস পরিবহনের মধ্যে প্রথমে মাথায় রাখো অক্সিজেনের 2টা কথা, তাহলে এটা 2 ভাবে পরিবহন হয়। কার্বন ডাইঅক্সাইডের 3টা কথা, 3 ভাবে পরিবহন হয়। তো অক্সিজেন ভৌতভাবে মাত্র 2%। পার্সেন্ট বললে 2, কিন্তু যদি বলে কত ml 100-র মধ্যে 0.2, যদিও মিলছে না, তাহলে তো 2 ml হওয়ার কথা। মিলুক না মিলুক, একটা আছে আব্দুল আলিম স্যারের বইয়ে। এই কই গেল রে? কি করলাম, কি করলাম? ছি ছি ছি, ও চলে আসছে, গুড। তাহলে যদি বলে ভৌত রূপে অক্সিজেন কত পার্সেন্ট পরিবাহিত হয়, আবারও বলছি, যদি বলে পার্সেন্টেজ 2, যদি বলে 100 ml এর মতো কত ml, 100 ml এর মধ্যে কত ml ভৌত হবে? 0.2। পার্সেন্টেজ বললে 2, ml বললে 0.2। তাহলে পার্সেন্টেজে বললে রাসায়নিক যৌগ রূপে এই যে অস্থায়ী অক্সিহিমোগ্লোবিন, এই শিথিল যৌগ রূপে কিন্তু 98%। এটা একটা কথা। আর কার্বন ডাইঅক্সাইড 3 ভাবে পরিবাহিত হয়, ভৌত রূপে 5, কার্বামিনো যৌগ রূপে 27, আর বাইকার্বনেট রূপে সবচেয়ে বেশি 65। এটা আজমল স্যারের হিসেব, কিন্তু 5, 27, 65 মিলে 100 হয় না। আলিম স্যার বলছে 5, 10, 85, এটা কিন্তু 100 হয়। তো কোনটা পার্সেন্টেজ কোন বই থেকে আসবে আল্লাহ মালুম, কিন্তু আমরা মাথায় রাখবো সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় বাইকার্বনেট রূপে। এই বাইকার্বনেট যৌগ 2টা, পটাশিয়াম আর সোডিয়াম। সোডিয়াম কিন্তু রক্তরসে থাকে, আর পটাশিয়াম লোহিত কণিকায়, পটাশিয়াম লোহিত কণিকায় থাকে। তাহলে পটাশিয়াম বাইকার্বনেট কার মাধ্যমে পরিবাহিত হয়? লোহিত কণিকা। সোডিয়াম ক্লোরাইড এরা কিন্তু ভাই রক্তরসে থাকে, কার মাধ্যমে পরিবাহিত হয়? রক্তরস। এখন দেখো কার্বামিনো যৌগ, দেখো যৌগটার নাম কার্বামিনো, মানে কার্বন ডাইঅক্সাইড কার সাথে যুক্ত হবে? অ্যামিনোর সাথে। তাহলে অ্যামিন অংশে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়, এটা একবার মেডিকেলে আসছিল, বোর্ডেও আসছিল। তো এই কার্বামিনো যৌগ 2টা, একটা প্রোটিন, একটা হিমোগ্লোবিন। বলা হয়েছে তুমি যদি 100 ml রক্ত নাও, তাহলে কার্বামিনো যৌগ পাবা 3 ml। এর মধ্যে 1 ml কোনটা, 2 ml কোনটা? যার নামে 2টা শব্দ, হিমোগ্লোবিন 2টা পার্ট, তাহলে এটা 2 ml, আর প্রোটিন একটা পার্ট, সেটা 1 ml। তাহলে আবারও বলছি, 100 ml রক্তে কার্বামিনো যৌগ 3 ml,
3 ml এর মধ্যে হিমোগ্লোবিন, কার্বামিনো হিমোগ্লোবিন 2টা পার্ট 2 ml, প্রোটিন হচ্ছে 1 ml। ভুল করবা না। সবচেয়ে বেশি কোনটা? বাইকার্বনেট যৌগ। এখন ক্লোরাইড শিফট কি? আমি একটু আগেই বললাম রক্তরসে থাকে সোডিয়াম এবং ক্লোরাইড। তাহলে ক্লোরাইড শিফট মানে সে শিফট হয়ে যাবে। শিফট হয়ে যাবে মানে কি? থাকে তো রক্তরসে, তাহলে শিফট হয়ে কই আসবে? লোহিত কণিকায়। এখন যেহেতু একটা মাইনাস আয়ন শিফট হয়ে আসতেছে, তাহলে এর বিনিময়ে এখান থেকেও একটা মাইনাস আয়ন এখানে যাবে, সেই মাইনাস আয়নটা হচ্ছে বাইকার্বনেট। এই যে লোহিত কণিকা থেকে বাইকার্বনেট রক্তরসে গেল, বিনিময়ে রক্তরস থেকে ক্লোরাইড আয়ন লোহিত কণিকায় আসলো, এই ব্যাপারটার নামই হচ্ছে ক্লোরাইড শিফট। সো পরীক্ষায় আসতে পারে ক্লোরাইড শিফটে লোহিত কণিকা থেকে রক্তরসে কোনটি আসে? ক্লোরাইড শিফটে লোহিত কণিকা থেকে রক্তরসে কোনটি আসে? সবাই কিন্তু ক্লোরাইড দিয়ে দিবে। ভাই ক্লোরাইড শিফট নাম, কিন্তু লোহিত কণিকা থেকে রক্তরসে আসে কিন্তু বাইকার্বনেট। ওকে, হিমোগ্লোবিনকে রবিনহুড অণু বলা হয়। ছোটবেলায় রবিনহুড যদি দেখে থাকো, রবিনহুড কি ধনীদের ধন সম্পদ নিয়ে গরিবদের দিয়ে দিত। সো হিমোগ্লোবিনের কাজই হচ্ছে যেখানে অক্সিজেন বেশি সেখান থেকে নিয়ে যাদের নাই তাকে দেওয়া, জাস্ট লাইক রবিনহুড। সো একে বলে রবিনহুড অণু। এবং সবসময় মনে রাখবা নামের শেষে যেটা সেটার পরিমাণ বেশি হিমোগ্লোবিন, তাহলে শেষে কিন্তু গ্লোবিন বেশি। পরীক্ষায় বলবে হিমোগ্লোবিনে গ্লোবিন হিমের অনুপাত কত, তুমি ধান্দায় 1:25 দাগায় দিবা, তখন কিন্তু হবে 25:1। খেয়াল রাখবা। এবং এটা কি যদি পার্সেন্টেজ করো 5% 95% হচ্ছে গ্লোবিন। এবং যদি বলে কত পার্সেন্ট লৌহ, 33.33, আর যদি বলে কত গ্রাম, 4-5, তার 33.33 আর গ্রাম হচ্ছে 4-5। এখন শ্বাসনালী সমস্যা, ঊর্ধ্ব শ্বাসনালী মানে তুমি মনে রাখবা ষড়যন্ত্র এবং তার উপরে। তাহলে দেখো তো ঠান্ডা লাগে নাকে, নাক কি? ষড়যন্ত্রের উপরে। টনসিল কি? অবশ্যই বুকে নাম উপরে। সাইনোসাইটিস নাকের চারপাশে। ষড়যন্ত্র তো ষড়যন্ত্র, কান কোথায়? কানও কি এই ষড়যন্ত্রের উপরে। তাহলে যখনই ষড়যন্ত্র এবং তার উপরের কথা থাকবে সেটা ঊর্ধ্ব শ্বাসনালী, বাকিগুলো নিম্ন শ্বাসনালী। তাহলে তোমার বইয়ে যে সাইনোসাইটিস আর অটাইটিস, এই যে অটো মানে কান, এই দুইটা হচ্ছে ঊর্ধ্ব শ্বাসনালীর সমস্যা। এবং সাইনোসাইটিস এর প্রধান উপসর্গ মাথা ব্যথা হবেই। 4 জোড়া সাইনাস আছে, প্রত্যেকটাই কিন্তু 1 জোড়া করে। ভুল কইরো না, মানুষের ফ্রন্টাল অস্থি একটা, কিন্তু ফ্রন্টাল অস্থির চোখের উপরে 2 পাশে 2টা সাইনাস, তাহলে ফ্রন্টাল সাইনাস কিন্তু 1 জোড়া, গুলায় ফেলো না। তো ফ্রন্টাল সাইনাস হলে কি হবে? ফ্রন্টাল যেহেতু এইটা, তাহলে চোখের উপরে ব্যথা, এই 2টা বোর্ডে আসছিল লাল কালার, বাকিগুলো আসতে পারে। চোখের উপরে ব্যথা বললে কি হবে? ফ্রন্টাল। যদি বলে দাঁতে ব্যথা, এটা ম্যাক্সিলা, তাহলে ম্যাক্সিলা। গালে ব্যথা, দাঁতে ব্যথা, ম্যাক্সিলা। এখন যদি বলে 2 চোখের মাঝে আর চোখের পেছনে, যদি বলে 2 চোখের মাঝে এথময়েড, ই দিয়ে আই, তাহলে 2 চোখ আসছে, 2 চোখ, 2 ই এর মাঝে, 2 ই এর মাঝেও ই, এথময়েড। আর যদি একদম বলে পেছনে, তাহলে স্ফেনয়েড, পেছনে গেলে স্ফেনয়েড। বুঝছো? ওকে, এগুলো একবার রিডিং দিও, খুব একটা আসে নাই। অটিটিস মিডিয়া কার সমস্যা? কানের সমস্যা। আচ্ছা, ধূমপানের 2 বইয়ে 2 রকম কথা। যদি লাইনটা এভাবে আসে, ধূমপানের ধোঁয়াতে কত ধরনের রাসায়নিক পদার্থ থাকে? 500। আর যদি লাইনটা এভাবে থাকে, সিগারেটের শলায়, তাহলে শলায় বললে 4000, ধোঁয়া বললে 500, শলায় বললে 4000। প্রধান উপাদান হচ্ছে নিকোটিন। তবে রিমেম্বার, নিকোটিন টার করে ক্যান্সার, নিকোটিন টার ক্যান্সার। এবং যদি প্রশ্ন করে ব্রঙ্কাইটিস কে করে? কার্বন মনোঅক্সাইড। এবং অধিক ধূমপান করলে এই কার্বন মনোঅক্সাইডের কারণে তোমার ব্রঙ্কাইটিস হবে। এবং এই ব্রঙ্কাইটিস ছাড়াও কার্বন মনোঅক্সাইড তোমার রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা কমায় দেয়, কোলেস্টেরল জমায়। তাহলে ধমনীতে কোলেস্টেরল জমলে তোমার হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে। তাহলে ধূমপান করলে মানুষের কিন্তু স্ট্রোক, হার্ট অ্যাটাক হয়। আর এইটা ভিভিআই, ধূমপান করলে অ্যালভিওলাসের প্রাচীর ফেটে ফাঁকা জায়গা সৃষ্টি হবে, একে বলে এম্পাইসেমা। এই 2টা লাইনই পরীক্ষা আসছিল। ফুসফুসে যখনই বলবে ফেটে যাবে ফাঁকা জায়গায়, এম্পাইসেমা, কিংবা ফুসফুসের প্রদাহকে বলা হয় এম্পাইসেমা। শ্বসনতন্ত্রের কাজ রিডিং দিও, এই সংখ্যাটা দেখো, আলিম স্যারের একটু চেঞ্জ আছে। মানুষের প্রধান শ্বসন অঙ্গ ফুসফুস, এগুলো আমরা জানি। ধূমপায়ী আর অধূমপায়ীর যে এক্সরের তুলনা, ধূমপায়ী মানেই তার সমস্যা, অর্থাৎ অধূমপায়ীদের পুরো এক্সরে ফিল্ম কালো, সুষম স্বচ্ছতা থাকবে। এদের বেলাও ধূমপায়ী মানে কি? কোথাও সাদা কোথাও কালো, সাদা সাদা কালা কালা জীবন। এখানে পানি জমবে, স্বচ্ছতা দেখা যাবে না, অবশ হবে, দুর্বল হবে। এখানে এম্পাইসেমা যেটা রোগ, তার চিহ্ন থাকবে। ব্রঙ্কিওল ফুলে যাবে, অর্থাৎ টিউমার ক্যান্সারের চিহ্ন থাকবে। তো এই হচ্ছে আমাদের 2টা চ্যাপ্টার, যেটার এমসিকিউ নিয়ে আমি কোনো কথা বলি নাই। এবং আমি এই 2টা বললাম। আমি আজকে আর জুওলজি স্টপ করে ফেলবো। কালকে আমি কথা দিচ্ছি, আমি পারলে পোস্ট করে দিব অণুজীব। কালকে রাতে আমরা অণুজীব নিয়ে
লাইভ করব, না হলে আমি একটা টাইম দিব, সেই টাইমে আমি ইউটিউবে আপলোড করব। অণুজীব নিয়ে একই সাথে সিকিউ এমসিকিউ সব কিছু আলোচনা করব, অর্থাৎ অণুজীব তছনছ করে ফেলবো। আমি অলরেডি নগ্নবীজি এবং টিস্যু ও টিস্যুতন্ত্র নিয়ে সুন্দর করে সব সাজায় দিছি, তুমি খেয়াল করো, পারলে লিঙ্কটা দেখো। এখন যদি আমি অণুজীব দেই, কোষ বিভাজন তো ছোট, আর যদি জীব প্রযুক্তি দেই তোমার 5টা অধ্যায় তো হয়ে গেল, বাকি থাকবে নবম এবং প্রথম অধ্যায়। নবম অধ্যায়েরও আমি খনিজ লবণ প্রচ্ছেদন দিয়েছি, সারক সংশ্লেষণ শ্বসন এখনো দেইনি। তো আমি আগে অণুজীবটা দিয়ে দিই, তারপর তোমাদের চাহিদা মতো, তোমাদের তো এখনো 3-4 দিন আছে, আমি কালকেও ক্লাস নিব, পরের দিনও নিব, এই 2 দিনের মধ্যে আমি আমার যা দরকার সব কিছু আপলোড করে দিব। ঠিক আছে ভাইয়া? শতকরা যদি বলে কত ভাগ হিম থাকে, 5%। এই পুরো জিনিসটা আমি তোমাদেরকে ভাইয়া দিয়ে দিচ্ছি, এবং আমি এই ক্লাসে ইউটিউবে আপলোড দিব, যদি কেউ পরে আসো করতে চাও ইউটিউবে টেনে টেনে কইরো। সো ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ। 1 ঘন্টার মধ্যে শেষ করতে চেয়েছিলাম, সো 1 ঘন্টা 21 মিনিট হয়েছে।